হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস। তোমাদের সাথে চলে এসেছি আমি নন্দিতা। আজকে তোমাদের সাথে আলোচনা করব কাজী নজরুল ইসলামের সব্যসাচী কবিতার বিষয়বস্তু। তবে কবিতার আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো। আমি যে সমস্ত কবিতার আলোচনাগুলো দিচ্ছি সেগুলো বাদেও যদি অন্য কোনো কবিতার আলোচনা তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো দেরি না করে শুরু করি। কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। নজরুলের রচিত সব্যসাচী কবিতাটি লাঙল পত্রিকার তৃতীয় সংখ্যাতে প্রকাশিত হয় 1926 সালে 7ই জানুয়ারি। পরে ফণীমনসা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। ফণীমনসা কাব্যগ্রন্থে কবির উচ্ছ্বাস আবেগ ভিন্ন প্রেক্ষাপটে প্রকাশিত। মহাত্মা গান্ধীর অহিংস নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও দেশবাসীর উদ্দেশ্যে কবি জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন তার এই সব্যসাচী কবিতায়। শান্তির মিথ্যা স্তোত্র সম্পর্কে কবির দৃঢ় ও সুকঠিন মতামত আলোচ্য কবিতায় ব্যক্ত হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথে শাসকদের মিথ্যা আশ্বাসে না ভুলবার জন্য নজরুল দেশবাসীকে বারবার এই কবিতায় স্মরণ করিয়ে দিয়েছেন। তথাকথিত দেশসেবকদের গর্বিত মনোভাবের বিরুদ্ধেও তিনি বিদ্রূপের কশাঘাত হেনেছেন আলোচ্য কবিতায়। সুশীল কুমার গুপ্ত তার নজরুল চরিত মানসে বলেছেন, অহিংস কর্মপদ্ধতির উপর বিশ্বাস হারিয়ে কবি বিপ্লববাদের দিকে অধিকতর ঝুঁকে পড়েন। তাই ফাল্গুনীকে তিনি আহ্বান করেছেন জাতিকে সশস্ত্র বিপ্লবের দীক্ষা দিতে। অহিংস আন্দোলনের শান্তি বাহিনীকে তিনি তীব্র শ্লেষের সঙ্গে আমন্ত্রণ করেছেন তার সব্যসাচী কবিতায়। ষান্মাত্রিক মাত্রাবৃত্তে 9টি স্তবকে রচিত সব্যসাচী কবিতাটির সূচনা হয় পুরাণের বীরের নবজাগরণের মধ্যে দিয়ে। হিমালয়কে দুলিয়ে গৌরী শিখরে সব্যসাচীর আবির্ভাবের মধ্যে দিয়ে যেন ভারতে এক জাগরণ সূচিত হয়। দাপর যুগের মৃত্যুকে বিধ্বস্ত পরাজিত করে মহাযোগী সব্যসাচী নবযৌবনের প্রতীক রূপে উদ্ভাসিত হন। কবির ভাষায়, নবযৌবন জলতরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী। দ্বিতীয় স্তবকে বিরাট কালের অজ্ঞাতবাস ভেদ করে পার্থের জাগরণের মধ্যে দিয়ে যেমন পাণ্ডবদের জয়যাত্রা শুরু হয়েছিল, তেমনি সুদীর্ঘ কাল পরে নবযৌবনের আবির্ভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে নবপ্রাণ সঞ্চারিত হবে বলে কবি আশা করেছেন। কৃষ্ণের শঙ্খ পাঞ্চজন্য বেজে ওঠার মধ্যে দিয়ে যুদ্ধ প্রস্তুতি শুরু হয় কৌরবদের অন্যায়ের বিরুদ্ধে। তাদের জাগরণ ও যুদ্ধ প্রস্তুতিতে বিশ্বজগতেও যেন এক মহা সংগ্রামের সূচনা হয়। ঝড়ের ফু দিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। তৃতীয় ও চতুর্থ স্তবকে অপশাসন দুঃশাসনের চিরকালীন প্রতীক দুর্মতি কুরুসেনা। যতদিন পৃথিবী পৃষ্ঠে এরা থাকবে
ততদিন ন্যায়ের মর্যাদা রক্ষা, শান্তির রাজত্ব স্থাপন সুদূর পরাহত হবে। দুর্মতি কুরুসেনার ষড়যন্ত্র যুগে যুগে দেশে দেশে বিরাজিত থাকে। মহাকালচক্র দ্রুত গতিতে আবর্তিত হয়। একদিন যারা কালির শীর্ষে থাকে, যাত্রাপথে তারা পদানত হয়। কংসের কারাগারে কংসহন্তা জন্মলাভ করে। যাকে পদাঘাত করা হয় তারই বক্ষ বিদীর্ণ করে নৃসিংহের আবির্ভাব হয়। তাই কবি বলেছেন, কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত, তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত। পঞ্চম স্তবকে কবি মহাভারতের পৌরাণিক ঘটনার নবতম ভাষ্য রচনার সঙ্গে সঙ্গে রামায়ণের সীতা কেন্দ্রিক কাহিনীরও অবতারণা করেছেন। রাবণের অশোক কাননে বন্দিনী সীতা যেন ভারত লক্ষ্মী। অত্যাচারিতা নিগৃহীতা সীতার সামনেই রাবণের চিতা জ্বলে ওঠে। কবির ভাষায়, লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা, জ্বলিবে তাহারি আখির সম্মুখে কাল রাবণের চিতা। ষষ্ঠ স্তবকে কবি নবযুগ সারথী সব্যসাচীর আবির্ভাবের উদ্বোধনী ভাষ্য উচ্চারণ করেছেন। যুগে যুগে অত্যাচারের কালিমায় পিষ্ট মানুষকে উদ্ধারের জন্য মহাসেনাপতি সব্যসাচী অর্জুনের আবির্ভাব সমাসন্ন হয়, আর তার রথের সারথি রূপে বৃত হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শিবহীন দক্ষযজ্ঞে যখনই সতী প্রাণ ত্যাগ করেন, তখনই শিবের খড়গে প্রজাপতি দক্ষ প্রাণ হারান। পৌরাণিক এই চিত্রকল্পে সতীকে স্বাধীনতা রূপে প্রতিকায়িত করা হয়েছে। সপ্তম স্তবকে অহিংস আন্দোলনের প্রতীক চরকাকে অবলম্বন করে যে স্বাধীনতা আসবে না, স্বাধীনতার জন্য চাই অস্ত্রবল, এই বিশ্বাসে কবি নবীন প্রাণময়তার মন্ত্রে দীক্ষাদানের স্মরণীয় লগ্ন ঘোষণা করে জাতিকে বিশেষভাবে তরুণ প্রাণকে উদ্বোধিত করার জন্য আহ্বান জানিয়েছেন। কবির ভাষায়, নবীন মন্ত্রে দানিতে দীক্ষা, আসিতেছে ফাল্গুনী, জাগরে জোয়ান ঘুমায়ও না ভুয়ো শান্তির বাণী শুনি। দধিচির প্রাণত্যাগের ফলে তার অস্থি দিয়ে বজ্রাস্ত্র নির্মাণ করে অসুর দমন করা হলেও তা বর্তমানে অনুপস্থিত বলে কবির আক্ষেপ। তাই অষ্টম স্তবকে কবি দেখিয়েছেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এতদিন যে ক্লীবতা, পৌরুষীনতা, অনৈক্যের চোরাবালি, ভাতৃবিচ্ছেদজনিত লজ্জার আবির্ভাব হয়েছে, তার সমাধান একমাত্র সম্ভব মহাবলশালী বীর্যবত্তার প্রতীক সব্যসাচী অর্জুনের আবির্ভাবে। শৌর্যবীর্য ও বলিষ্ঠতার মন্ত্রে দেশকে উজ্জীবনের জন্য সব্যসাচীর আবির্ভাব একান্ত প্রয়োজন। দক্ষিণ করে ছিড়িয়া শিকল, বাম করে বানহানি, এসো নিরস্ত্র বন্দির দেশে, হে যুগ শস্ত্রপাণি। তিনি সর্বপ্রকার বন্ধন ও অধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। জীবনের সর্ববিধ পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি লাভের জন্য তিনি মহাভারতের আদর্শ যোদ্ধা সব্যসাচীকে যুগের আকাঙ্ক্ষায় রঞ্জিত করে বাংলা কবিতার অঙ্গনে আহ্বান জানালেন। সমকালীন জীবনের প্রতি তার তীব্র ব্যঙ্গ বর্ষিত হয়। মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি। শত সহস্র নিষেধের অর্গল মেনে বেঁচে থাকা অপেক্ষা অনেক শ্রেয় হলো মৃত্যু, কিন্তু এই মৃত্যু দৈহিক মৃত্যু, আত্মিক মৃত্যু নয়। সমসাময়িক কালের ঘটনাকে পুরাণের পটভূমিকায় স্থাপন করে আদর্শবাদী বীরের জীবন সাধনার মন্ত্রে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে ইতিহাসের বেদনার্ত অধ্যায় থেকে মুক্তিলাভের আকাঙ্ক্ষা পোষণ করে
সমসাময়িকতার প্রতি তীব্র ব্যঙ্গ-বিদ্রূপ নিক্ষেপ করে কবিতাটি শব্দে, ছন্দে, চিত্রকল্পে, উজ্জীবনী মন্ত্রের প্রাণোদ শক্তিতে পাঠককে প্রাণিত করে। আর এখানেই কবিতাটির সার্থকতা নিহিত।